রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত রয়েছে। প্রতিরোধ যোদ্ধারাও এসব হামলার কঠোর জবাব দিচ্ছেন। শনিবার পশ্চিম তীরের তুবাস শহরে প্রতিরোধ যোদ্ধারা এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ইসরায়েলের এক পদাতিক বাহিনীর ওপর হামলা চালালে ৩ সেনা গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দখলদার বাহিনী দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত সেনা পাঠিয়ে বড় পরিসরে তল্লাশি শুরু করে। সেই হামলা প্রতিহত করার চেষ্টা করেন প্রতিরোধ যোদ্ধারা। আশেপাশের এলাকায় তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয়রা। এদিন এক বিবৃতিতে হামাস জানিয়েছে, দখলদার বাহিনীর দমন, গ্রেফতার, সেনা উপস্থিতি বাড়ানো ও চেক পয়েন্ট বসানো সব প্রচেষ্টার পরেও পশ্চিম তীরের প্রতিরোধকে দমন করা যাবে না। সংগঠনটি জোর দিয়ে বলেছে, এই ধরনের প্রতিরোধ হামলা দখলদারিত্ব এবং ঔপনিবেশিক পরিকল্পনার প্রতি আমাদের জনগণের ক্ষোভ ও প্রত্যাখ্যানের আন্তরিক বহিঃপ্রকাশ। হামাস আরও বলেছে, পশ্চিম তীর, গাজা ও জেরুজালেম সহ সব ফ্রন্টে ইসরায়েলি দখলদারিত্ব প্রতিরোধ করার এবং এর অপরাধের জবাব দেওয়ার বৈধ অধিকার ফিলিস্তিনি জনগণের রয়েছে। হামাস উল্লেখ করেছে, দখলদার বাহিনীর হত্যা, নির্মূল বাস্তুচ্যুতি, ইহুদিকরণ এবং বসতি স্থাপনের চলমান নীতিগুলোই প্রতিরোধের প্রচেষ্টা অব্যাহত থাকার মূল চালিকা শক্তি। এদিকে শনিবার ভোরে ইসরায়েলি বাহিনী জেরুজালেম ও পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশ করে হামলা চালায়। জেনিন ও নাবলুসের বিভিন্ন স্থান থেকে তারা বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আটক করে। তাছাড়া জেরুজালেমের কালান্দিয়া শিবির সহ বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মার্কিন ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট তার সম্পাদকীয়তে বলেছে, গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরে বাধ্য হবার পর ইসরায়েল গাজা উপত্যকায় তথাকথিত সম্পূর্ণ বিজয় অর্জনের কথা বলছে। এই বাহিনী এতদিন বলেছিল তারা হামাসকে প্রায় ধ্বংস করে দিয়েছে, অথচ যুদ্ধবিরতির পর দেখা যাচ্ছে প্রতিরোধ সংগঠনটি অন্তত 15,000 সশস্ত্র যোদ্ধা নিয়ে প্রস্তুত, যারা গাজায় আবার তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। আজিম ইব্রাহিমের লেখা সম্পাদকীয়তে ব্যাখ্যা করা হয়, সামরিক চাপের মাধ্যমে হামাসকে নির্মূল করা যাবে না। এর কারণ হল, হামাস সাধারণ ফিলিস্তিনি সমাজে গভীরভাবে আদর্শগত এবং রাজনৈতিকভাবে প্রথিত। ইব্রাহিম বলেন, আপনি নেতাকে হত্যা করতে পারেন, অবকাঠামো ভেঙে দিতে পারেন এবং ভূখণ্ড দখল করতে পারেন, কিন্তু একটি ধারণাকে বোমার আঘাতে উড়িয়ে দিতে পারবেন না। ইব্রাহিমের যুক্তি হল, গাজা উপত্যকা গুড়িয়ে দেওয়ার মাধ্যমে ইসরায়েল আসলে হামাসকে আরও শক্তিশালী করেছে। 2 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি সামরিক বাহিনী অবকাঠামো ধ্বংস করেছে, হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং কমপক্ষে 10 লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে। তিনি মনে করিয়ে দেন, ধ্বংস ও হতাশার এই পরিস্থিতি হামাসের গোড়াপত্তন ঘটিয়েছিল এবং এখন তা আগের চেয়েও বেশি স্পষ্ট, যা প্রতিরোধ সংগঠনটিকে আরও বেশি শক্তি যোগাচ্ছে। তিনি লেখেন, হামাসের টিকে থাকার ক্ষমতা বুঝতে হলে 21 শতাব্দীর প্রথম দশকের দিকে ফিরে দেখা দরকার। সে সময় ফাতাহের অধীনে অদক্ষ ফিলিস্তিনি কর্তৃপক্ষ দুর্নীতির সঙ্গেও যুক্ত হয়ে পড়ে। বহু বছর ধরে আলোচনা স্থবির থাকে। অর্থনৈতিক অবস্থার অবনতি এবং ইসরায়েলি বসতির ক্রমাগত সম্প্রসারণের কারণে জনগণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে হামাস নিজেদেরকে একটি সুশৃঙ্খল এবং কার্যকর বিকল্প হিসেবে উপস্থাপন করে, যা ন্যায় বিচার এবং মর্যাদার প্রতিশ্রুতি দিয়ে প্রতিরোধ আন্দোলন হিসেবে এগোতে থাকে। 2006 সালের গাজা আইনসভা নির্বাচনে তাদের জয়ের মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি জনগণের হতাশা এবং ইসরায়েলি দখলদারিত্বের প্রতি তাদের ক্ষোভ আরও স্পষ্ট হয়। ইব্রাহিমের মতে, নেতানিয়াহুর সাম্প্রতিক কৌশল ছিল তথাকথিত শান্তি আলোচনাকে প্রায় অসম্ভব করে তোলার মাধ্যমে তাৎক্ষণিক রাজনৈতিক উদ্দেশ্য সাধন করা। এই উদ্দেশ্যে তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার পাশাপাশি বসতি সম্প্রসারণ বাড়িয়ে সংকটকে আরও গভীর করেছিলেন।
কিন্তু হামাসের চৌকস কূটনীতি ও কৌশলগত দক্ষতা নেতানিয়াহুর সেই অভিপ্রায় প্রায় চুরমার করে দিয়েছে। যেমনটা 2023 সালের 7 অক্টোবরের অভিযানে তারা ইসরায়েলের নিরাপত্তা ধারণাগুলোকে ভেঙে দিয়েছিলেন। তিনি বলেন, সর্বোচ্চ শক্তি দিয়ে মার্কিন সহায়তা নিয়ে নিরলস সামরিক অভিযানের পর ইসরায়েল হামাসের বড় ক্ষতি করতে পারেনি। উল্টো হামাসের ভিত দৃঢ় হয়েছে। তারা এখন গাজার পাড়া মহল্লার রাস্তায় সক্রিয় এবং তাদের আদর্শ অক্ষুণ্ণ রয়েছে। ইয়েমেন উপকূলের কাছে এডেন উপসাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শনিবারের এই হামলার পর নৌযানটিতে ভয়াবহভাবে আগুন ধরে যায় বলে জানিয়েছে ব্রিটিশ সামরিক বাহিনী। এমন সময় এই ঘটনা ঘটল যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা আপাতত বন্ধ রেখেছে। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির পর ইয়েমেন এই ধরনের হামলা স্থগিত করে। তবে ইসরায়েলি বাহিনী গাজায় বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করার পর ইয়েমেনি বাহিনী এই হামলা করল কিনা তা স্পষ্ট নয়। ইয়েমেন এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। সাধারণত তারা ঘটনার কয়েক ঘণ্টা পর এমনকি কয়েকদিন পরেও এই ধরনের ঘটনার দায় স্বীকার করে থাকেন। ব্রিটিশ সেনাবাহিনীর ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে ঘটনাটি এডেন থেকে প্রায় 210 কিলোমিটার পূর্বে ঘটেছে। তারা এক বিবৃতিতে জানান, একটি জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে আগুন ধরে যায়। সমুদ্র নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে জাহাজটি ক্যামেরুনের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার যা ওমানের সোহার থেকে জিবুতির পথে যাচ্ছিল। অ্যামব্রে আরও জানিয়েছে জাহাজটি হুথিদের সাধারণ লক্ষ্যবস্তুর তালিকায় থাকা জাহাজগুলোর অন্তর্ভুক্ত নয়। ইউরোপিয়ান ইউনিয়ন নেভাল মিশন অ্যাসপাইডিস জানিয়েছে জাহাজের প্রায় 15% অংশে আগুন ছড়িয়ে পড়েছিল। জাহাজের 24 জন ক্রু সদস্য সেখান থেকে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন এবং কাছাকাছি থাকা অন্যান্য জাহাজ তাদের উদ্ধার করে। তবে একজন ক্রু সদস্য এখনও জাহাজে রয়েছেন এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন। এর আগে ইয়েমেনের বাহিনী জানিয়েছিল ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করলে এর কঠোর জবাব দেবেন তারা। গাজা যুদ্ধের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বাতিলের জন্য আপিল প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বিশ্বব্যাপী শিরোনাম হওয়া একটি রায়ে আইসিসি গত নভেম্বরে বলেছিল গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠনের ক্ষেত্রে নেতানিয়াহু ও গালান্তের অপরাধমূলক দায়বদ্ধতার যৌক্তিক প্রমাণ রয়েছে। আইসিসি হামাসের 3 শীর্ষ নেতার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তবে তাদের মৃত্যুর পর সেগুলো বাতিল করা হয়। নেতানিয়াহু ও গালান্তের বিরুদ্ধে পরোয়ানা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ক্ষোভের সৃষ্টি করে। যুক্তরাষ্ট্র শীর্ষ আইসিসি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ইহুদি বিদ্বেষী বলে আখ্যা দেন এবং তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে বিস্ময়কর বলে মন্তব্য করেন। এই মামলায় আইসিসির এখতিয়ারে আছে কিনা তা নিয়ে পৃথক চ্যালেঞ্জ বিবেচনা করার সময় ইসরায়েল মে মাসে আদালতের কাছে পরোয়ানা খারিজ করার আবেদন জানায়। 16 জুলাই আদালত তা খারিজ করে দেয়। আদালত জানায় এখতিয়ার চ্যালেঞ্জ বিচারাধীন থাকাকালীন পরোয়ানা বাতিল করার কোনো আইনি ভিত্তি নেই। 1 সপ্তাহ পর ইসরায়েল ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার অনুমতি চায়। তবে বিচারকরা শুক্রবার বলেছেন ইসরায়েল যেভাবে বিষয়টি উপস্থাপন করেছে তা আপিলযোগ্য নয়। আইসিসির 13 পৃষ্ঠার বিশদ রায়ে আদালত আবেদনটি প্রত্যাখ্যান করেছে বলে জানানো হয়। নভেম্বরে যখন আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে তখন একই সঙ্গে তার এখতিয়ারের বিরুদ্ধে ইসরায়েলি আপিল খারিজ করে দেয়। তবে এপ্রিল মাসে আইসিসির আপিল চেম্বার জানায় প্রি ট্রায়াল চেম্বার ইসরায়েলের চ্যালেঞ্জ খারিজ করে ভুল করেছে এবং তাদের আবার বিস্তারিতভাবে ইসরায়েলের যুক্তি পর্যালোচনা করার নির্দেশ দেয়। এ বিষয়ে কবে সিদ্ধান্ত দেওয়া হবে তা এখনও পরিষ্কার নয়। তীব্র সীমান্ত সংঘাতের 1 সপ্তাহ পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। রোববার ভোরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, শনিবার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় 1 দফা আলোচনায় আফগানিস্তান ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এই যুদ্ধবিরতি যেন কার্যকর থাকে সেটি নিশ্চিতে দুই দেশ ফলো আপ বৈঠক করতেও সম্মত হয়। উত্তেজনাপূর্ণ সীমান্ত পরিস্থিতির মধ্যেই দোহায় বৈঠক করেছে পাকিস্তান ও আফগানিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ও আফগান মন্ত্রী মোল্লা ইয়াকুব। আলোচনায় ইসলামাবাদ স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগান ভূখণ্ডে জঙ্গি গোষ্ঠীর উপস্থিতি তাদের কাছে অগ্রহণযোগ্য। পাকিস্তানের প্রতিনিধি দল আফগান তালেবানকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি রক্ষা করে টিটিপি ও বিএল এর মতো গোষ্ঠীর বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নেবার আহ্বান জানায়। আর তালেবান সরকার জানিয়েছে, তাদের মাটি অন্য দেশের অভ্যন্তরীণ সংঘাতে ব্যবহারের সুযোগ দেবে না। বৈঠকে দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়। 2021 সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর 2 সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকশো মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ আহত হবার পর দোহায় দুই পক্ষ শান্তি আলোচনায় বসে। দীর্ঘদিন ধরেই পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভেতর থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির মতো সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের ওপর হামলা চালায় এবং কাবুল এসব গোষ্ঠীকে নীরবে মদত দিচ্ছে। প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে এসব গোষ্ঠীর কার্যক্রমে পাকিস্তান উদ্বিগ্ন। এর মধ্যে সপ্তাহখানেক আগে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। প্রতিক্রিয়ায় সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর পাল্টা হামলা চালায় আফগান বাহিনী। এরপর থেকে দুই দেশের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘাতের মধ্যেই গত সপ্তাহে পাকিস্তান ও আফগানিস্তান 48 ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবার আগেই পাকিস্তান আবারও আফগান সীমান্তে বিমান হামলা চালায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন গত শুক্রবার আফগান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলা চালায় টিটিপি। এতে 7 জন পাকিস্তানি সেনা নিহত হন। এই হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল কঠোর। পরদিনই তারা আবারও সীমান্তে সামরিক অভিযান পরিচালনা করে। গাজা প্রায় 2 মিলিয়ন মানুষের বাসস্থান, যার অর্ধেকই শিশু ও কিশোর। এই যুব সমৃদ্ধ সমাজ বারবার যুদ্ধ, ধ্বংসযজ্ঞ এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে তার স্বাভাবিক জীবন হারিয়েছে। প্রতিবারের সংঘাত ও মানবিক সংকট তাদের মানসিক ও সামাজিক কাঠামোতে গভীর ক্ষত সৃষ্টি করেছে। তবে এই অনিশ্চিত পরিবেশের মধ্যে হামাস নিজেকে কার্যকরভাবে পুনর্গঠন করছে। যুদ্ধের পরও তারা রাজনৈতিক ও সামরিকভাবে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায় ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞদের জন্য গুরুত্বপূর্ণ এবং উদ্বেগের বিষয়। যুদ্ধের বিপর্যয়ের মধ্যেও কিভাবে নিজেদের পুনর্গঠন করল হামাস, তারই কিছুটা জানাচ্ছেন ওয়াহিদ ফারুকি। প্রথম দিকে সন্দেহ ছিল যে হামাস যুদ্ধের পর দ্রুত গাজার নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে পারবে কিনা, নাকি গাজা বিশৃঙ্খলার দিকে চলে যাবে। কিন্তু চলমান ঘটনা প্রমাণ করছে যে হামাস এখনও সুসংগঠিত। প্রতিদিনের খবর, ভিডিও এবং স্থানীয় সূত্রে দেখা যাচ্ছে হামাস বিপজ্জনক বা অবাধ্য হিসেবে বিবেচিত ব্যক্তিদের হত্যার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা রক্ষা করছে। এটি প্রমাণ করে যে হামাস সামাজিক ও রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সক্ষম। তারা বড় কোনো জনসমাবেশ বা প্রতিবাদ মোকাবেলা করছে না, যা প্রমাণ করছে যে তারা শুধুমাত্র সহিংসতার মাধ্যমে নয়, বাস্তবায়িত নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে পারছে। গাজার জনসংখ্যা প্রায় 2 মিলিয়ন, এর অর্ধেক শিশু ও কিশোর। এই সমাজ বারবার যুদ্ধ ও বাস্তুচ্যুতির শিকার। মানুষদের মধ্যে মানসিক চাপ, হতাশা এবং ভবিষ্যতের অনিশ্চয়তা দেখা দিচ্ছে। শান্তিপূর্ণ জীবন ফিরে আসবে কিনা তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। এই অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী হামাসকে প্রথম পর্যায়ে সমস্ত বন্দী মুক্ত করতে হবে এবং পরবর্তী পর্যায়ে অস্ত্রত্যাগ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করতে হবে। তবে বাস্তবে এটি সহজ নয়। হামাসের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ নাজ্জাল বলেছেন,
গাজার নিরাপত্তা নিয়ন্ত্রণ তারা রাখতে চায় এবং অস্ত্র ত্যাগে কোনো নিশ্চিত উত্তর দিতে পারছেন না। তিনি বলেন, আমি হ্যাঁ বা না বলতে পারি না। প্রকল্পের প্রকৃতি অনুযায়ী সিদ্ধান্ত হবে। এটি স্পষ্টভাবে নির্দেশ করছে যে হামাস অস্ত্র ত্যাগ বা ক্ষমতা হস্তান্তরে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে প্রস্তুত নয়। এছাড়া তারা অন্তর্বর্তী সময়ে গাজার প্রশাসন ও নিরাপত্তা নিয়ন্ত্রণে রাখতে চায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যাদের হত্যা করা হয়েছে তারা অপরাধী ছিল বলে দাবি করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাসকে প্রথমে সব বন্দী মুক্ত করতে হবে, তারপর অস্ত্রত্যাগ ও প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করতে হবে। পরিকল্পনায় গাজার প্রশাসনিক নিয়ন্ত্রণ একটি আন্তর্জাতিক তত্ত্বাবধায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে সমর্থন করেছেন। তার বক্তব্য অনুযায়ী পরিকল্পনা কার্যকর হলে হামাসের সামরিক ক্ষমতা ভেঙে যাবে, রাজনৈতিক নিয়ন্ত্রণ শেষ হবে এবং গাজা পুনরায় ইসরায়েলের জন্য হুমকি হবে না। হামাসের উপর ইসরায়েলের সামরিক চাপ এবং আন্তর্জাতিক চাপে তাদের অস্ত্রত্যাগের সম্ভাবনা বাড়ছে। তবে নাজ্জাল স্পষ্ট করেছেন, অস্ত্রত্যাগের বিষয় শুধু হামাসের নয়, অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীরও অবদান থাকতে হবে। গাজার পুনর্গঠন একটি জটিল প্রক্রিয়া। হামাসকে সরাসরি ক্ষমতা হস্তান্তর করতে হলে তাদের অস্ত্র, প্রশাসনিক ক্ষমতা এবং সামাজিক নিয়ন্ত্রণ কমাতে হবে। তবে বাস্তবে এটি সহজ নয়। গাজার মানুষরা যুদ্ধের ভয়াবহতা এবং আর্থসামাজিক সংকটের মুখোমুখি। পুনর্গঠনের ক্ষেত্রে মানবিক সহায়তা, আন্তর্জাতিক তত্ত্বাবধান এবং রাজনৈতিক সমাধান অপরিহার্য। নাজ্জাল বলেছেন, অন্তর্বর্তী প্রশাসনিক সময়ে গাজার নাগরিক প্রশাসন একটি প্রযুক্তিগত প্রশাসনের মাধ্যমে পরিচালিত হবে। তবে হামাসের অস্তিত্ব ও নিরাপত্তা বাহিনী ওই সময়ও থাকবে। এর মূল উদ্দেশ্য অস্ত্র ও ত্রাণ চোরাচালান থেকে সংরক্ষণ, সামাজিক অরাজকতা রোধ এবং নিরাপত্তা বজায় রাখা। হামাসের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল রাজনৈতিক স্থিতিশীলতা এবং ফিলিস্তিনি জনগণের জন্য রাষ্ট্রীয় সম্ভাবনা। নাজ্জালের মতে, অন্তর্বর্তী প্রশাসনিক সময়ের পর নির্বাচন হবে, যা ফিলিস্তিনি জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ। হামাসের প্রতিষ্ঠা চার্টার অনুযায়ী তারা ইসরায়েল ধ্বংসের উদ্দেশ্য নিয়ে কাজ করে। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে নেতারা বলেছেন যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নয়, বরং গাজার পুনর্গঠন ও দীর্ঘমেয়াদী শান্তি চান। নাজ্জাল বলেছেন, তারা 3 থেকে 5 বছরের জন্য অস্ত্রত্যাগ ছাড়াই পুনর্গঠন করতে চান এবং তারপরে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক দিক নির্দেশনা প্রদান করবে। হামাসের লক্ষ্য হল ফিলিস্তিনি জনগণকে একটি স্বাধীন রাষ্ট্র প্রদান। দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও সামাজিক কাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতি অপরিহার্য। গাজার মানুষরা এখন মানসিক ও সামাজিকভাবে সংহত নয়। যুদ্ধ, ধ্বংসযজ্ঞ এবং মানবিক সংকট তাদের জীবনে গভীর ক্ষত তৈরি করেছে। হামাসের পুনর্গঠন প্রক্রিয়া সেই অনিশ্চয়তার মধ্যে ঘটছে। জনগণকে তাদের রাজনৈতিক ও সামরিক নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য হামাস প্রতিদিন বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছে। এটি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাস্তবতা, কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে শুধুমাত্র অস্ত্র নয়, সামাজিক শৃঙ্খলা, রাজনৈতিক দৃষ্টি এবং জনগণের মানসিক অবস্থা নিয়ন্ত্রণ করা জরুরি। হামাস এই 3টি ক্ষেত্রেই কার্যকরভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। গাজার স্থিতিশীলতা এবং পুনর্গঠন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ। ট্রাম্পের শান্তি পরিকল্পনা, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধায়কতা সত্ত্বেও হামাসের অস্তিত্ব এবং রাজনৈতিক প্রভাব একটি বড় বাধা। অস্ত্রত্যাগ, বন্দিমুক্তি, প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর এসব বিষয় ক্রমশ জটিল হয়ে উঠছে। গাজার স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কৌশলগতভাবে চাপ প্রয়োগ, রাজনৈতিক সমঝোতা এবং মানবিক সহায়তা একসাথে করতে হবে। স্থানীয় জনগণকে সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করাও অপরিহার্য। গাজা এখন একটি টিকিং ক্লক। এখানে প্রতিদিন হামাস তার পুনর্গঠন এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। রাজনৈতিক ও সামরিকভাবে তারা কার্যকরভাবে উপস্থিত রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিকল্পনা এবং চাপ সত্ত্বেও হামাস অস্ত্রত্যাগ বা ক্ষমতা হস্তান্তরে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি। গাজার মানুষের অনিশ্চয়তা, মানসিক চাপ এবং সামাজিক পরিস্থিতি এই পুনর্গঠন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে। তবে এই টিকিং ক্লক আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্তা দিচ্ছে, যত বেশি সময় যাবে হামাসের পুনর্গঠন এবং ক্ষমতা প্রতিষ্ঠার সুযোগ ততই বাড়বে।
এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কৌশলগত হস্তক্ষেপ করতে হবে। মানবিক সহায়তা, রাজনৈতিক সমঝোতা, অস্ত্র নিয়ন্ত্রণ এবং স্থানীয় প্রশাসনিক কাঠামো পুনর্গঠন একত্রিত না হলে গাজার স্থায়ী শান্তি ও পুনর্গঠন কঠিন হয়ে যাবে। গাজা শুধু ভূরাজনৈতিক সংকট নয়, এটি একটি মানবিক, সামাজিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ। হামাসের পুনর্গঠন এবং রাজনৈতিক অবস্থান গাজার ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপই হবে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত আলন পিনকাস সহ অনেকের মতে গাজা যুদ্ধবিরতি মূলত সাজানো নাটক, যা হোয়াইট হাউসের চাপে নেতানিয়াহু মানতে রাজি হয়েছে। কারণ ওয়াশিংটন গাজা যুদ্ধের আর্থিক ও কূটনৈতিক বোঝা বইতে আর রাজি ছিল না। আল জাজিরা প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু যদি নতুন কোনো যুদ্ধ শুরু করতে না পারে, তবে আগামী বছরের ইসরায়েলি নির্বাচনের আগে পরে নেতানিয়াহুর সামনে বড় ধরনের চ্যালেঞ্জ আছে। আর সেগুলো কতটা ভয়ানক হতে পারে চলুন জেনে নেই। আল জাজিরা বলছে, বর্তমানে ইসরায়েল আন্তর্জাতিক রাজনীতিতে যতটা নিঃসঙ্গ, অতীতে কখনো এতটা ছিল না। গাজায় ইসরায়েলি বর্বরতা তাদের একঘরে অবস্থানকে আরো দীর্ঘস্থায়ী করবে। দক্ষিণপন্থীরা কি নেতানিয়াহুর জোট সরকার ভেঙে দিতে পারে? তবে নেতানিয়াহু ইতিমধ্যে সেই ঝুঁকি এড়াতে নানা পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলকে গাজার যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করতে পারেন। 2024 সালের নভেম্বর মাসে আইসিসি যুদ্ধাপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু, তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। দেইফকে পরবর্তী সময়ে ইসরায়েল হত্যা করে। অন্যদিকে আইসিজেও ইসরায়েলের বিরুদ্ধে দায়ের হওয়া জাতি হত্যা মামলার শুনানি চলছে। যদি আদালত ইসরায়েলকে দোষী সাব্যস্ত করেন, তাহলে অনেকেই সেজন্য সরাসরি নেতানিয়াহুকেই দায়ী করবেন। আইসিসি যদি দোষী সাব্যস্ত করেন, তবে সর্বোচ্চ 30 বছরের কারাদণ্ড হতে পারে। আর আইসিজে কাউকে দোষী সাব্যস্ত করে রায় দিলে বিষয়টি সাধারণত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে কার্যকর করতে পাঠানো হয়। নেতানিয়াহু আন্তর্জাতিক পরিমণ্ডলে সাজা পেলে ট্রাম্প হয়তো তাকে পরিত্যাগ করতে পারেন, কারণ যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় আর্থিক, সামরিক ও কূটনৈতিক ভরসা। ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল আর নেতানিয়াহু মারাত্মক বিপদে পড়বেন। নেতানিয়াহু যতই দাবি করুন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনেরও সীমা আছে। 2021 সালে ট্রাম্প নাকি ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন। ওই সময় নেতানিয়াহু প্রথম কয়েকজন বিশ্ব নেতার একজন ছিলেন, যিনি জো বাইডেনকে নির্বাচনে জেতায় অভিনন্দন জানিয়েছিলেন। এমনকি গত মে মাসে ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে জানা যায়, কারণ তিনি মনে করেছিলেন নেতানিয়াহু তাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। সম্প্রতি দোহায় হামাসের আলোচকদের ওপর ইসরায়েলের বিমান হামলার পর ট্রাম্পের ক্ষোভ চরমে ওঠে। তিনি ক্ষুব্ধ হয়ে বলেছিলেন, নেতানিয়াহু আমাকে ধোঁকা দিচ্ছে। যুদ্ধবিরতির আগে ট্রাম্প বলেছিলেন তিনি নেতানিয়াহুর সঙ্গে কঠিন কথা বলেছেন এবং বলেছেন, আমি না বলা পর্যন্ত ইসরায়েল গাজায় আবার ঢুকবে না। এখন যদি নেতানিয়াহু সেই স্থিতাবস্থা নষ্ট করেন, ট্রাম্প যে ভালোভাবে নেবেন না তা বলাই যায়। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের হামলায় 1139 জন নিহত হন। জিম্মি করা হয় প্রায় 250 জনকে। এই ঘটনা তদন্তে দেখা গেছে, ইসরায়েলের সেনা ও গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে গুরুতর দুর্বলতা ও সমন্বয়হীনতা ছিল। তারা এমন আক্রমণের কোনো পূর্বাভাসই ধরতে পারেননি। পৃথক তদন্তের পর সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান দুইজনই পদত্যাগ করেন। নেতানিয়াহু অন্যান্য তদন্তে কোনো আপত্তি জানাননি, তবে নিজ সরকারের ভূমিকা নিয়ে হওয়া তদন্তের তিনি বিরোধিতা করেছেন। তিনি বলেছেন, এটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হবে এবং যুদ্ধ চলাকালীন এটা করা সম্ভব নয়। ট্রাম্প নিজেই গাজার যুদ্ধ ও নেতানিয়াহুর দুর্নীতি মামলার যোগসূত্রের ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি দুর্নীতি মামলা চলছে। যুদ্ধকালেও নানা বিলম্ব সত্ত্বেও মামলাগুলোর কার্যক্রম থেমে থাকেনি। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় দোষী প্রমাণিত হলে তার 10 বছরের কারাদণ্ড হতে পারে। যে কোনো সময় রাশিয়া ও ন্যাটোর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। যে কোনো সময় হামলার জন্য জোটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ন্যাটোর সামরিক নেতারা। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, ন্যাটোর কার্যক্রম সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে।
রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধ শুরু হলে বিশ্বের প্রধান শক্তিগুলো দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়বে। একদিকে থাকবে রাশিয়ার জোট, অন্যদিকে ন্যাটো জোট। যুদ্ধের মাঠে রাশিয়ার দিকে অবস্থান নিবে ইরান, চীন ও উত্তর কোরিয়ার মতো সামরিক শক্তিধর দেশগুলো। আর ন্যাটো তো নিজেই একটা সামরিক জোট। তবে ন্যাটো জোটের মধ্যেও কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে নয়, বরং রাশিয়ার পক্ষ থেকেও ময়দানে নামার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। ন্যাটো রাশিয়ার যুদ্ধ শুরু হলে তা হবে অত্যন্ত মারাত্মক ও বিপর্যয়কর, যেখানে উভয় পক্ষেই রয়েছে শক্তিধর দেশসমূহ। সামরিক বিশ্লেষক ও বিশ্ব নেতারা মনে করেন এই যুদ্ধই গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পারমাণবিক হামলা পর্যন্ত। গেল কয়েকদিন ধরে ন্যাটো অভিযোগ করেছে রাশিয়া বিভিন্নভাবে ন্যাটোকে উস্কানি দিচ্ছে। ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধ বিমান ও ড্রোনের অনুপ্রবেশ ঘটনাকেও গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। যদিও ন্যাটো তাদের যুদ্ধ বিমান দিয়ে তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা। আবার নরওয়ে, ডেনমার্ক ও জার্মানির বিমানবন্দরগুলোতে অজ্ঞাত ড্রোনের অনুপ্রবেশের ঘটনাও দেখা যায়, যার ফলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করতে হয় ইউরোপের এই দেশগুলোতে। সম্প্রতি সময়ে ন্যাটো নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে। এমন অবস্থায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এখন সরাসরি যুদ্ধের পর্যায়ে যাচ্ছে। রাশিয়া যদি সত্যি আক্রমণ করে বসে, তাহলে ন্যাটোর অনুচ্ছেদ 5 অনুযায়ী কতটি দেশ এবং কত দ্রুত তারা সম্মিলিত পদক্ষেপ নেবে সেটি নিয়ে রয়েছে ধোঁয়াশা। গেল বছর গ্যালপের এক সমীক্ষায় উঠে আসে ইউরোপীয় ইউনিয়নের 32% মানুষ যুদ্ধ চায় না, কারণ ইউরোপ নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নয়। 1949 সালের 4 এপ্রিল প্রতিষ্ঠিত হয় ন্যাটো। প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটো তার সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে আত্মবিশ্বাসী ছিল। তাদের আত্মবিশ্বাসের পারদে ছিল অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র, কিন্তু সম্প্রতি তাদের এই ধারণা অনেকটা নড়বড়ে হয়ে পড়েছে। গেল মাসে ইউরোপের আকাশে সস্তা ড্রোনের অনুপ্রবেশ ঘটে, যা রুখতে ন্যাটোকে ব্যয়বহুল যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করতে হয়। আর এতে করেই ন্যাটোর সক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে। গেল সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার বড় আকারের বিমান হামলায় 20টিরও বেশি ড্রোন প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। যে ড্রোনগুলো মোকাবেলা করতে পোল্যান্ড ব্যবহার করে কোটি ইউরো মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। রুশ এই ড্রোনগুলো মোকাবেলা করতে ন্যাটো সদস্য দেশটি ব্যবহার করে F-16, F-35 যুদ্ধ বিমান, সামরিক হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর মধ্যে বেশ কিছু ড্রোন সস্তা ফোমের তৈরি ডামি ছিল। এই প্রতিরোধ ব্যবস্থাটি একদিকে যেমন ব্যয়বহুল ছিল, অন্যদিকে ব্যর্থ চেষ্টারও অভিযোগ তোলে অনেকে, কেননা এটি পশ্চিমা সামরিক শক্তি ন্যাটোর আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। সামরিক শিল্পে ন্যাটো $1 ট্রিলিয়ন ব্যয় করলেও নিজেদের সীমান্তে সস্তা ড্রোনের অনুপ্রবেশ রুখতে হওয়ায় হাসির খোরাকও বনে যায় রাশিয়ার কাছে। এই ঘোলাটে পরিস্থিতিতে ন্যাটোর জনবল ও ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। ইউরোপ কি আসলেই যুদ্ধের জন্য প্রস্তুত? গেল বছর গ্যালপের এক সমীক্ষায় উঠে আসে পোল্যান্ড, স্পেন, জার্মানি ও ইতালির অধিকাংশ জনগণই নতুন কোনো যুদ্ধ চায় না। এদিকে ন্যাটো সদস্যদের অনেক দেশই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে, জোটের আগে নিজ দেশকে রক্ষায় ব্যস্ত সদস্য দেশগুলো। তবে যুদ্ধের দামামায় যে কোনো মুহূর্তেই প্রস্তুত বা অপ্রস্তুত অবস্থাতে ময়দানে নামতে হতে পারে সদস্য দেশগুলোকে, এমনটাই ধারণা করছে যুদ্ধ বিশ্লেষকরা। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে হইচই ফেলে দিয়েছেন। অন্যদিকে পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি এখন তাদের ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধানের হুমকির আগেই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতীয় সেনাবাহিনী আর সংযম দেখাবে না। দুই দেশের সেনাপ্রধানের এমন বাকযুদ্ধ যে কোনো সময় সমরযুদ্ধে পরিণত হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। খোদ ভারতীয় মিডিয়ায় ফের পাক ভারত যুদ্ধ আসন্ন এমন খবরও প্রচার হচ্ছে।
পাকিস্তান আফগান সংঘাতের মধ্যে সেনাপ্রধান আসিম মনিরের এমন হুমকি ব্যাপক সাড়া ফেলেছে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের উল্লেখ এবং ইসলামাবাদের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতা নিয়ে করা মন্তব্যে কূটনৈতিক পাড়া ফের উত্তপ্ত। তিনি বলেছেন, পাকিস্তানের কার্যকর জবাব ভারতের ভৌগোলিক যুদ্ধক্ষেত্রের ভুল ধারণাকে ভেঙে ফেলতে পারে। কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ভাষণে মুনির দাবি করেন, পারমাণবিক পরিবেশের যুদ্ধের কোনো স্থান নেই, কিন্তু পরের বাক্যে তিনি সতর্ক করে দেন, ছোটখাটো উস্কানিতেও পাকিস্তানের কাছ থেকে জবাব আসতে পারে। সেই জবাব অনুপাতের বাইরে প্রতিক্রিয়া ডেকে আনবে। তিনি বলেন, যদি নতুন করে শত্রুতা তৈরি হয় তাহলে পাকিস্তান উদ্যোগীদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রতিক্রিয়া জানাবে। আমাদের যুদ্ধের সক্ষমতা বেড়েছে, আমাদের অস্ত্র ব্যবস্থার নাগাল এবং প্রাণঘাতিতা ভারতের ভৌগোলিক বিশালতার ভুল ধারণাকে ভেঙে ফেলবে। পাকিস্তানি নেতা আরো সতর্ক করে বলেন, পরবর্তী উত্তেজনা বৃদ্ধির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে, যা শেষ পর্যন্ত সমগ্র অঞ্চল এবং তার বাইরেও বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, সীমান্তে কোনো রকম দুঃসাহস দেখালে তার প্রতিক্রিয়ায় পাকিস্তানের ইতিহাস ও ভূগোল বদলে যেতে পারে। সেই রেশ কাটতে না কাটতে দেশটির সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তানের যে কোনো ধরনের পদক্ষেপের জবাবে ভারতের সেনাবাহিনী আর সংযম দেখাবে না। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পক্ষ থেকে একের পর এক হুমকি আসছে। অক্টোবরের শুরুতে পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, ভবিষ্যৎ ভারত পাকিস্তান সংঘাত ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। আর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, এবার ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। পাল্টাপাল্টি এমন হুমকিতে আঞ্চলিক উত্তেজনা বেড়েই চলেছে। পাক ভারতের এই বাকযুদ্ধ যেমন থামছেই না, তেমনি ফের পাল্টা আক্রমণের ইঙ্গিতও স্পষ্ট হচ্ছে। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা এখনো কমেনি, বরং আরো বাড়তে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এদিকে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার ব্রহ্মোস এরোস্পেস লিমিটেডের লখনৌ ইউনিটে তৈরি সুপারসনিক ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচটির উদ্বোধন করেন। এ সময় রাজনাথ সিং পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানের প্রতি ইঞ্চি ভূমি এখন তাদের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালের মধ্যে রয়েছে। তিনি অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করে বলেন, এই ক্ষেপণাস্ত্র তার প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে এবং বিশ্বজুড়ে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে সুদৃঢ় করেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।